আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, আজকে বাংলাদেশ নিয়ে আমি তেমন বেশি কিছু বলবো না, কিন্তু শুরুতেই শুধু একটা লাইন বলে শেষ করছি। আপনারা জানেন যে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে সম্পূর্ণ ইউটার্ন। এই ইউটার্নটা আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং প্লাস সরকারের অভ্যন্তরীণ কিছু কর্মকর্তা সহ আজকে এবং সর্বশেষ নিউজ হলো যে প্রধান বিচারপতি ও রাষ্ট্র প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। তো সম্প্রতি ভারতে বাংলাদেশের এই ইউটার্ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু অনেক ভিতরে তাদের অনেক বোঝাপড়া চলছে, নতুন করে সেটিং চলছে। সে বিষয়ে আমরা অবশ্যই যে তথ্য আমরা সোর্স থেকে পাই আপনাদেরকে আমরা জানাবো। তো আগামীকালকে আমি একটা ভিডিও করব বাংলাদেশ নিয়ে, আপনাদেরকে অবশ্যই দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি ডক্টর ইউনূসের পক্ষে এই মুহূর্তে পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সেটা হলো যুক্তরাষ্ট্র এবং তাদের চিরবৈরী চীন সহ দুটো বৈরী পক্ষ, বিশ্বের দুটো, মানে আমি বলবো দুটো ভিন্ন পক্ষ, যারা বিশ্ব রাজনীতিতে এখন দুটি শক্তিশালী পক্ষ বলা উচিত, তারা একসাথে ইউনূসকে সমর্থন জানিয়েছেন। এটা একটা বিরল ঘটনা। এটার জন্য আমরা অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে, জনমানুষের পক্ষ থেকে দুপক্ষকে আমরা আমাদের অন্তর থেকে অবশ্যই ধন্যবাদ তাদেরকে জানানো উচিত। পাশাপাশি জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছেন। এটা একটা রাজনৈতিক অঙ্গনে দক্ষিণ এশিয়াতে যারা দাদাগিরি করতে চায় তাদের উপর একটা চপেটাঘাত বলা উচিত। তো এরপরে যেহেতু বলছি, আগামীকালকে একটা ভিডিও দিব, আজকে আর এই প্রসঙ্গে বলবো না। তো আমি চলে যাচ্ছি সাথে সাথে বর্তমান বিশ্বে আজকে সবচেয়ে যেটা খুব আমি মনে করি প্রয়োজনীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদ, সেটা হলো আমাদের গাজাবাসীর যে স্বাধীনতার স্বপ্ন যে হামাস দেখিয়েছিল, সে হামাসকে নিয়ে। হামাস একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে যুক্তরাষ্ট্রসহ নেতানিয়াহুর দেশ সহ সবাই কিন্তু এটাকে সারা পৃথিবীতে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে আখ্যায়িত করার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে সর্বশেষ ব্যর্থ হয়েছে। তো ব্যর্থ হওয়ার পরও কিন্তু তারা তাদের সন্ত্রাসী তালিকা থেকে কিন্তু বাদ দেয়নি। বর্তমানে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প গালফের অনেকটা রাষ্ট্রগুলি ভিজিট করে গেছেন। ভিজিটের সময় আমাদের সেই সুনামধন্য গালফের বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা, যাদেরকে আমি বিভিন্ন ভিডিওতে অনেক সময় মুরতাদ আখ্যা দিয়েছি, বেঈমান আখ্যা দিয়েছি, তারা এই গালফকে মুসলমান বিশ্বের বিভিন্ন দেশের প্রধান হিসেবে বসে থেকে তারা ট্রাম্পকে যে সমস্ত প্রলোভনগুলো দিয়েছে, গাদাতে তারা মানুষ ক্ষুধায় মরছে, গাদার বাচ্চা শিশুরা নিষ্পাপ ফুলের মতো তারা খিদার জ্বালায় মরছে, আর মুসলমানরা ট্রাম্পকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রলোভন দিচ্ছে। এটা আল্লাহর গায়ে সহ্য হবে না। একটা কথা মনে রাখবেন, আপনার প্রতিবেশী যদি না খেয়ে মারা যায়, সেটার জন্য আপনিও দায়ী। আপনাকে কিন্তু পরকালের জন্য আল্লাহর কাছে মুখোমুখি হতে হবে। তো বর্তমান যারা রাষ্ট্রপ্রধান আছেন গালফের, তারা যদি একজোট হয়ে গাজাকে, মানুষকে বাঁচানোর জন্য, এই গাজার মানুষের পেটে অন্তত দুবেলা দুমুঠো খাবার দেওয়ার জন্য এক পায়ে দাঁড়াতেন, নেতানিয়াহুর বাপের ক্ষমতা নাই এই গাজাতে ত্রাণ ঢোকাতে নিষেধ করা বা ত্রাণ ঢুকতে না দেয়া। গাজায় আমাদের শিশুদের, আমাদের ছোট্ট ছোট্ট সোনাময়দের পেটে খাওয়া নেই, তারা ক্ষুধার কাতরে ঢলে পড়ে মারা হচ্ছে। আর এই মুরতাদ বেঈমান রাষ্ট্রপ্রধানরা কোটি নয়, লক্ষ নয়, বিলিয়ন বিলিয়ন ডলার উপহার দিচ্ছে ট্রাম্পকে। এই টাকার যদি 1000 ভাগের 1 ভাগও গাজাবাসীদের জন্য দেওয়া হতো, অন্তত কিছুটা খেয়ে তারা বাঁচত। বিচারটা আপনাদের কাছে দিলাম দর্শক, আপনারা এটার বিচার করবেন, মন্তব্য দেবেন। মূল বিষয়ে আসি। ট্রাম্প গালফে এসেছেন, বিভিন্ন গালফের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছেন। আসার আগে তিনি একটা নাটক সাজিয়েছেন সারা পৃথিবীতে, যে নেতানিয়াহুর সাথে ওনার যোগাযোগ নেই, উনি কথা বলেন না, ফোন ধরেন না। উনি সরাসরি বলেন নাই, কিন্তু উনি কিছু মিডিয়াতে এটা চাউর করে দিয়েছেন। আর মুসলমানরা তো এরা খুব বেশি করে এটাকে খায়, কারণ এমনভাবে ওরা নিয়েছে যে ট্রাম্প মনে হয় না তাদের সাথে এখন শত্রুতে পরিণত হচ্ছে। পাশাপাশি ট্রাম্পও কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে
তাদের একটা মানে রাষ্ট্রীয় যে কাঠামোগুলি আছে, অনেকগুলি সিস্টেম আছে ওদের রাষ্ট্রের, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। কিছু ডিপার্টমেন্টকে হয়তো বলে দিয়েছে যে তোমরা কিছুদিন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলো, যে আমেরিকা ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে আগাচ্ছে, তারা ফিলিস্তিন স্বাধীন চায়। পাশাপাশি উনি এই কথাগুলি বলে মোটামুটি একটু মিডিয়াতে এটা ফলো করে প্রচার করে উনি আরব কাল সফরে আসছেন। সম্পূর্ণ একটা ওয়েল প্ল্যানেড একটা বিষয়। আপনারা জানেন যে সারা পৃথিবীতে সবচেয়ে ধূর্ত এবং রাজনীতি অত্যন্ত টপমোস্ট রাষ্ট্র হচ্ছে এখনও পর্যন্ত আমেরিকা। তো অবশ্যই তাদের প্ল্যান প্রোগ্রাম একটু তো উন্নতির চাইতেও একটু অবশ্যই অনেক উন্নত এবং উন্নত রকমের চালাকি তারা যে করতে পারে, তা তো অবশ্যই তাদের প্ল্যানগুলি এরকম হবে। যেমন পরিকল্পনা তেমন কাজ। গালফে এসেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করেছেন। দেখা করার পরে উনি গলা সমান বডকন নিয়ে উনি এখান থেকে ফিরে যাচ্ছেন। কিন্তু ইসরায়েলের সাথে বা ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যদি সম্পর্ক খারাপই হয়, তাহলে উনি সব জায়গায় গিয়ে ইসরায়েলকে সমর্থন করার জন্য, বিশেষ করে আব্রাহাম যে একটা চুক্তি আছে সেটাকে সমর্থন করার জন্য বলেছেন। আব্রাহাম চুক্তিতে কি আছে আপামর মুসলমান তো আর সেটা জানে না। আব্রাহাম চুক্তি মানে ইসরায়েলকে সমর্থন করা। এটা আপনারা বুঝতে পারেন যে এটা আসলে একটা নাটক, যেটা প্রকাশ, স্পষ্ট প্রকাশ। পাশাপাশি আমি আমার সাবেক একটা ভিডিও দেখে বলেছিলাম, আগের একটা ভিডিও, যে গাজাতে মুসলমানদের কয়েকটা রাষ্ট্র কিন্তু গাজা পুনর্বিনির্মাণে আমেরিকা এবং ইসরায়েলের যেটা প্ল্যান আছে, যে গাজা থেকে মুসলমানদেরকে সরিয়ে দিয়ে সেই গাজাকে তারা একটা ব্যবসায়িক একটা প্লেস হিসাবে সারা পৃথিবীতে চিহ্নিত করেছে। কারণ গাজার পাশেই সমুদ্র আছে এবং গাজাতে তারা বিশাল বিশাল রিসোর্স তৈরি করে তারা কেমন পর্যন্ত ইনকামের যে একটা ব্যবস্থা তারা তৈরি করবে গাজাকে। সেটার জন্য একটা প্ল্যান আছে ওদের। ওদের একটা কতগুলি বিশেষ করে আমেরিকান কোম্পানি এবং ইসরায়েলের অনেক কোম্পানি তারা এটা বিনিয়োগ করবে। এবং এখানে তাদের এটা করার জন্য মুসলিম কয়েকটা রাষ্ট্রের সমর্থন প্রয়োজন আছে। সৌদি আরব সহ বিভিন্ন কয়েকটা রাষ্ট্রের সমর্থন প্রয়োজন আছে, এটা আপনারা জানেন। সেই সুবাদে গালফেরও কয়েকজন ধন কুবেরের কাছ থেকে তারা এটা শেয়ার রেখেছে তাদের জন্য, তাদেরকেও শেয়ার দেওয়া হয়েছে, তাদের কাছ থেকেও তারা টাকা নেবে। এভাবে গাজাকে তারা পুনরায় সেটেলমেন্ট করবে। আমি যেটা বলছি এটা গাজাতে যুদ্ধ শুরু হওয়ার আগের কথা। এটার জন্য কী করতে হবে? মানুষকে সরাইতে হলে অবশ্যই তাদেরকে বিভিন্ন রকমের ফ্যাসাদে ফেলতে হবে। তো ফ্যাসাদের মধ্যে যুদ্ধ রয়েছে মানে সবচেয়ে ইসরায়েলের চয়েস, যে ওদেরকে কিছু মেরে ফেললে বাকিরা চলে যাবে। কিন্তু হামাস যে এখানে এসে তাদের এই প্ল্যানের জন্য এতদিন পর্যন্ত শক্ত প্রতিবন্ধ তৈরি করে আজ পর্যন্ত তাদেরকে ধরে রাখবে, তারা কল্পনা করে। এখন আমি মনে করি বা আমরা যারা মিডিয়ায় আপনাদের জন্য অনেক খবর তুলে আনি, বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক সহ শুরু করে অনেকগুলি গণমাধ্যম থেকে আপনাদের জন্য নিউজ কালেকশন করতে হয়। তো যে সমস্ত বিশ্লেষক আছেন সারা পৃথিবীতে, যারা বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের এইসব রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন, তাদের মতামত পাশাপাশি গণমাধ্যমের যে ব্রিফিংস, সেগুলো থেকে দেখা যাচ্ছে যে গাজা বিনির্মাণে, গাজাকে পুনরায় সাজানোর জন্য নেতানিয়াহু বাহিনী এবং আমেরিকার কূটকৌশল প্রায় অনেকটাই সম্পন্ন। গাজাতে তো অনেক লোক গাজা থেকে তারা মেরে ফেলেছে, বাকি যারা আছে তাদেরকে সরিয়ে ফেলার জন্য প্রতিবন্ধকতা শুধু হামাস, এছাড়া এখন আর কেউ নাই। এখন গালফের সমস্ত মুরতাদ রাষ্ট্রপ্রধানরা হামাসকে সেখান থেকে চিরতরে সেখান থেকে সরে যাওয়ার জন্য এবং হামাসটায় অথবা শেষ করে ফেলার জন্য তাদের যে প্রক্রিয়া, যে তাদের যে প্ল্যান, সেই প্ল্যান তারা এখন ওপেনলি বলা আরম্ভ করেছে। তারা বলতেছে যে হামাস সরে গেলে গাজাকে পুনরায় বিনিয়োগ করে দেবে, যত টাকা লাভ, যত কিছু লাভ, যে পরিমাণ খরচ করতে হয় তারা করবে, বাট হামাস থাকতে পারে না। জাস্ট এটা একটা ইস্যু কৌশল। আপনি বোঝেন যে আপনার ঘরে যদি প্যারেক না থাকে, আপনি যে ঘর দিয়েছেন কুড়ে ঘর, ওই কুড়ে ঘরে যদি প্যারেক না থাকে, ওগুলো যদি তুলে ফেলা হয়,
তাহলে ঘর তো বড় ধরনের আর ঝড় তুফান লাগে না, জাস্ট একটু হালকা তুফানে এই ঘর পড়ে যাবে। হামাসকে যদি সেখান থেকে সরে দেওয়া হয়, গাজাবাসীর জন্য আসলে কথা বলার বা তাদের জন্য তাদের অধিকার আদায়ের জন্য আর কেউ থাকবে না। পাশাপাশি তারা ফিলিস্তিনকে যে স্বাধীনতা ঘোষণা দিয়ে বলে ট্রাম্প যে কথাটা চাউর করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে, কিন্তু আজ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা কি আমেরিকা থেকে সরাসরি এসেছে? আসে নাই। পাশাপাশি মাহমুদ আব্বাসকে এখন বের করা হচ্ছে। এতদিন পর্যন্ত গাজার সাথে যুদ্ধ চলছে, মাহমুদ আব্বাসের তেমন কোনো বক্তব্য নেই এবং কোনো কাজে যে তিনি মুসলমানদের জন্য তিনি কী কাজ করেছেন কী করছেন তার কোনো হদিস আমরা গণমাধ্যমে এই পর্যন্ত পাইনি, মুসলমানরা দেখেনি। তাকে এখন বের করা হয়েছে, তাকে বের করে গতকালকে লেবানন পাঠানো হয়েছে, আরও কয়েকটা রাষ্ট্র করানো হবে, প্রধানদের সাথে কথা বলা হবে, মানে তাকে এখন একটা লাইম লাইটে আনা হচ্ছে। কারণ মাহমুদ আব্বাস তিনি ইসরায়েলের পছন্দ, সৌদি আরব সহ বিভিন্ন গালফের যে সমস্ত মুদ্রাত রাষ্ট্রপ্রধান আছে যারা বেইমান, ওদের পছন্দ, আমেরিকার পছন্দ। সুতরাং মাহমুদ আব্বাসের নেতৃত্বেই ফিলিস্তিনকে তারা হয়তোবা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে, আমাদের একটা ধারণা। তো এটাও হয়তোবা একটা আরেকটা কূটনীতি, একটা কূটচাল। মাহমুদ আব্বাসের কী ক্ষমতা আছে যে তিনি তাদের কথা না শোনার? অবশ্যই উনি যেভাবে তারা বলবে সেভাবেই চলতে বাধ্য। এই জন্যই তাকে তারা খুব পছন্দ করেন, এই জন্যই তাকে আবার লাইমলাইটে আনা হচ্ছে। পাশাপাশি একটা কথা বলবো, আজকেও কিন্তু গাজাতে অনেক লোক মারা গেছে, প্রতিদিনই সেখানে অনাহারে ছোটো ছোটো ফুটফুটে বাচ্চারা মারা হচ্ছে। এই মৃত্যুর দায় মুসলমানরা এড়াতে পারবে না, অবশ্যই তার দায় নিতে হবে। ইসরায়েলরা কিন্তু তাদের ধর্মকে খুব মানে, যদিও মুসলমানরা তাদের ধর্মকে মুখে মানে, কাজে তার কোনো প্রতিফলন নেই। আপনারা জানেন যে তারা ধর্মগ্রন্থ মানে, তারা জানে যে ধর্মগ্রন্থ অনুসারে তারা জানে যে মসজিদুল আকসা সহ যে এরিয়াটা আছে, এই এরিয়াটা যাদের নিয়ন্ত্রণ থাকবে, যারা এটাকে গভর্ন করবে, বিশ্ব তাদের মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, বিশ্বের ক্ষমতা তাদের হাতে থাকবে। তো আপনারা দেখেন কোনো না কোনোভাবে সারা বিশ্ব সেই ইহুদিকে নিয়ন্ত্রণ করছে, যেভাবে হোক তারা যা বলে বিশ্বে তাই হচ্ছে। তো সেজন্য গাজাটাকে এবং ফিলিস্তিনকে মসজিদুল আকসা সহ যে সমস্ত জরুরি এরিয়াগুলো আছে প্রয়োজনীয়, সে পুণ্যভূমি যেটাকে আমরা বলি, সেই পুণ্যভূমিটা সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত ইসরায়েলের দখলে থাকার জন্য মূলত তাদের এই প্ল্যান। আমি বলবো আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখেছি মুসলমানদের কোনো কিছুই নেই, সেনাবাহিনী অল্প, মাত্র কয়েকজন, তারপরও বিজয় মুসলমানদের হাতে এসেছে। কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, যেখানে মানুষের ক্ষমতা শেষ সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু। আমি বলবো আমরা অবশ্যই আর কিছু করতে না পারি, বাট গাজাবাসীদের জন্য আমাদের দোয়া করাটা ফরজ এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা, আসমানের সাহায্য কামনা করা। অবশ্যই আল্লাহ পাক আসমান থেকে তার জবাব দিবেন, এতটুকুই বলেছি। হয়তো আমরাও দেখব, আপনারাও দেখবেন, না দেখলে হয়তো আমাদের পরবর্তী জেনারেশন দেখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।